This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতে একটু ধর্ণা মঞ্চের দিকে নজর রাখতে হবে ধর্মতলার, কারণ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কলেজ কাউন্সিল ঘেরাও করে যে থ্রেড কালচারের মাথা, তাদের একটা শাস্তির দাবি ছিনিয়ে আনা, এই একটা কলেজ ভিত্তিক লড়াইয়ে তারা অত্যন্ত ব্যস্ত ছিলেন। তো সেই জায়গা থেকে তারা প্রাথমিকভাবে গতকাল যখন আমরণ অনশন শুরু করা হয়, সেখানে যোগ দেওয়ার একটা জায়গায় সেই মুহূর্তে পৌঁছতে পারেননি। এমনকি এরকম ন্যারেটিভও শাসক দল বলুন বা বিভিন্ন জায়গা থেকে ছড়ানো হয় যে আসলে অনেক বিভাজন রয়েছে, তাই আরজিকর নেই, অথবা এমনও ব্যাপার যে এটা নাকি রিলে অনশন, কেউ উঠছে কেউ বসছে, কেউ উঠে যাবে কেউ বসবে, এরকম একটা ব্যাপার। আমরা প্রথমেই স্পষ্ট করতে চাই, আমাদের এই সহযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখেছেন আমৃত্যু। আমাদের যে গণশত্রু বানানোর প্রচেষ্টা হচ্ছিল, সে জায়গা থেকে আমরা বলেছিলাম যে আসলে আমরা রোগীরা, ডাক্তাররা রোগীরা যে উল্টো পক্ষ তা নয়, আসলে আমরা একই পক্ষ। সেই জায়গা থেকে আমরা পূর্ণ কর্মবিরতি থেকে প্রত্যাহার করেছিলাম এবং আন্দোলনের ফর্ম হিসেবে আমরণ অনশনকে কিন্তু বেছে নিয়েছিলাম। এবং সেই জায়গা থেকে আজকে আরজিকর মেডিকেল কলেজ থেকে যে কলেজ ভিত্তিক থ্রেড কালচারের বিরুদ্ধে যে লড়াই, তার একটা আংশিক জয় কিন্তু তারা ছিনিয়ে আনতে পেরেছেন এবং তারপর তারা কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আরজিকর থেকেও অনশনকারী হিসেবে যোগদান করবেন সদস্যরা। সেই জিনিসটা জানানো হবে, কিন্তু তার আগে আরও একটা কথা বলে নেওয়া জরুরি। আমরা দুপুরবেলা একটি প্রেস কনফারেন্স করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল, আমি ডক্টর দেবাশিস হালদার, আরজিকর থেকে ডক্টর কিঞ্জল নন্দ, ডক্টর তারিকুল ইসলাম এবং ন্যাশনাল মেডিকেল কলেজের ডক্টর নাজির হোসেন এবং ডক্টর আলোরিকা ঘোড়াই, আমরা 5 জন ডাক্তারের যে জুনিয়র ডাক্তারের প্রতিনিধি দল জয়নগরের কুলতলিতে যে ভয়ানক ঘটনা ঘটেছে, যে নির্যাতিতা, তার বাড়িতে আমরা দেখা করতে গিয়েছিলাম। এবং এই দেখা করার উদ্দেশ্য আর কিছুই নয়, আমরা মনে করি আমাদের সহকর্মী অভয়ের সাথে যে নারকীয় ঘটনা ঘটেছে এবং সেখানে পুলিশ প্রশাসনের যে একটা ঘৃণ্য নক্কারজনক ভূমিকা দেখা দিয়েছিল, এক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার দেখা দিয়েছে। সেই জায়গা থেকে তার পরিবারের একটা পাশে থাকার একটা বার্তা, অন্য কিছু নয়, কোনো অন্য উদ্দেশ্য নয়। আমরা গিয়ে কি দেখলাম, বহু রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা ভিড় করে রয়েছেন, বারবার যাচ্ছেন এবং তার যে পরিবারের লোকেরা তাতে যথেষ্ট বিব্রত। আমরা খুব বেশি কথা তাদের সাথে বলে বিরক্ত করিনি, আমরা এইটুকু বার্তাই তাদের দিয়ে এসেছি যে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, আমরা যে লড়াইয়ে রয়েছে, আমরা সেই যন্ত্রণাটা বুঝি যে একজন বাড়ির লোককে হারানো, বাড়ির মেয়েকে হারানো, সেই যন্ত্রণাটা আমরা প্রতি মুহূর্তে যেমন অনুভব করছি, পশ্চিমবঙ্গের আপামর মানুষ যেমন অনুভব করছেন, তারাও যেমন অনুভব করছেন, আমরা সকলে আসলে এক। এই লড়াইটা সকলের, এইটুকু বার্তা দিয়ে আমরা কিন্তু সেখান থেকে এইমাত্র ফিরে এসেছি এবং তারপর দাঁড়িয়ে আরজিকর মেডিকেল কলেজ থেকে অনশনকারী হিসেবে যোগদান করবেন, সেই হিসেবে আমি কিছু বক্তব্য আমাদের সহযোদ্ধা অনিকেতকে রাখতে বলবো। আপনারা জানেন 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে আরজিকরের বুকে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই জায়গার আজ 59তম দিনে এসে পৌঁছেছে। আপনারা জানেন সেদিন আমরা যে ডাক দিয়েছিলাম, আরজিকর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, বিচারের দাবিকে সামনে রেখে এবং একগুচ্ছ কর্মসূচিকে দফাকে সামনে রেখে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলনের জায়গা থেকেই, বৃহত্তর এবং ব্যাপকতার জায়গা থেকেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তৈরি হয় এবং সারা ভারত থেকে সারা দেশের প্রতিটি কোণায় আমরা এই আন্দোলনকে ছড়িয়ে দিয়েছি। সেই জায়গা থেকে সহযোদ্ধা যেমন বললেন যে আজ জয়নগরেও আমাদের প্রতিনিধি দল গিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে। আমরা যেটা বলেছি, যা বলতে চাইছি, সেটা এটাই, অভয়ার ন্যায় বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা যেরকম আন্দোলন করছে, ঠিক সেইভাবে দ্বিতীয় অভয়া যাতে না হয় তার আটকানোর জন্য আমরা যেমন যে 10 দফা কর্মসূচি, 10 দফা দাবি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তারস ফ্রন্টের পক্ষ থেকে আমরা রেখেছি। এবং পাশাপাশি এটাও বলছি যাতে পশ্চিমবাংলার বুকে যে কোনো অভয়ার বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে।
আমরা তাদের জন্য দাবি তুলব, তাদের ন্যায় বিচারের সাথে আমরা সব সময় পাশে থাকব। আজ অনশনের দ্বিতীয় দিন। আপনারা জানেন, সংবাদ মাধ্যমের প্রতিনিধি থেকে সাধারণ মানুষরা জানেন, আমাদের এই আন্দোলন থেকে উঠে আসা একটা অন্যতম দাবি ছিল কলেজে কলেজে ভয়ের পরিবেশ এবং থ্রেড কালচার। এই আন্দোলন থেকেই মনে হয় এই শব্দবন্ধ তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আমরা জি কর রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন 59 জনের, প্রথমে 51 জন, পরে আবার অ্যাড হয়ে 59 জনের টোটাল তালিকা আমরা ইনকোয়ারি কমিটির কাছে রেখেছিলাম। সেই তালিকার শাস্তির জন্য কালকে কলেজ কাউন্সিল মিটিং ডাকা হয় এবং সেই মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়। আপনারা সেই মিটিংয়ের বিস্তারিত মিনিটস এবং যা শাস্তি তা আপনারা জানেন। আপনারা জানেন যে শুরুর যে 10 জন আছে সেই 10 জনকে কলেজের পক্ষ থেকে এক্সপেল করা হয় এবং যে 10 জনের তালিকা, সেই তালিকা যদি আপনারা দেখেন, সেই তালিকায় একজনকে অবিলম্বে সিবিআই গ্রেপ্তার করেছে। আপনারা যদি সেই তালিকাকে আরো খুঁটিয়ে দেখেন, তারা সিবিআই তদন্তের এই 9 তারিখের ঘটনাকে কেন্দ্র করে সিবিআই এর তদন্তের বিচারাধীন বিভিন্ন সময় সিবিআই বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন রকম বিচারের প্রশ্নে রেখেছে। তাহলে এই যে 10 জনের যে তালিকা উঠে এসছে, সেই তালিকা 9 তারিখের ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম এবং আমরা এখনো মনে করি যে এই যে ঘটনা ঘটেছে এবং এই যে 9 তারিখের ঘটনা তৈরি হয়েছে, সেই ঘটনার জায়গা থেকে কাল আগের দিনের কলেজ কাউন্সিলিং মিটিং এর দিক থেকে আমাদের স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আমরা সেখানে দেখেছিলাম এবং আমরা শাস্তির দাবি যা রেখেছিলাম সেই দাবি আমরা নিয়ে আসতে পেরেছি। এটা একটা আন্দোলনের বড় অগ্রগতির পথে একটা বড় ধাপ। আমরা যে জায়গাটা বলে দিতে পেরেছি যে 9 তারিখের ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে এই 10 জনের যে তালিকা উঠে এসছে, সেই তালিকাকে গভীরভাবে দেখার প্রয়োজন আছে। আজ দ্বিতীয় দিন এসে জি কর মেডিকেল কলেজের পক্ষ থেকে আমি ডাক্তার অনিকেত মাহাতো, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের যে 10 দফা দাবি আছে, সেই দাবিকে সামনে রেখে আজ থেকে আমরণ অনশনের কর্মসূচি আমি পালন করব। জুনিয়র চিকিৎসকরা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। প্রথমেই একটা বিতর্ক তৈরি হয়েছিল যে 6 জন জুনিয়র চিকিৎসক যারা আমরণ অনশনে বসেছেন তাদের মধ্যে জি করের কেউ নেই কেন। এই মুহূর্তে স্পষ্ট করে দেওয়া হলো যে জি করের পক্ষ থেকে অনিকেত মাহাতো তিনি যোগ দিয়েছেন এবং তারা কুলতলি গিয়েছিলেন। জুনিয়র চিকিৎসকদের একটি প্রতিনিধি দল কুলতলিতেও গিয়েছিলেন। কুলতলি তিলোত্তমার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। व्यस्त थे, उनका कॉलेज काउंसिल से मीटिंग चल रहा था और कॉलेज काउंसिल को वो लोग घेर के रखे थे इस चीज के मद्देनजर रखते हुए, ताकि थ्रेड कल्चर में एसोसिएटेड जो भी लोग हैं उनके ऊपर सख्त से सख्त कार्रवाई हो। इसीलिए वो उस समय व्यस्त थे और आज जी कर की तरफ से डॉक्टर अनिकेत महातो इस इंडिफिनिट हंगर स्ट्राइक में अभी से एंटर कर रहे हैं। थैंक यू। জুনিয়র চিকিৎসকদের সাংবাদিকদের বৈঠকের দিকে তো আমরা নজর রেখেছিলাম। এদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন পুজো উদ্বোধনে গিয়েছিলেন তখন বেশ কিছু ইস্যুতে বক্তব্য রাখেন, যেমন কুলতলির ইস্যুতেও বক্তব্য রেখেছেন। রাজা চলে বাজার কুত্তা ভোকে হাজার, পুলিশের সমালোচকদের জন্য এই ভাষাই প্রয়োগ করতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে, যিনি আবার পুলিশ মন্ত্রীও বটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, পুলিশের বিরুদ্ধে চক্রান্ত করে অপপ্রচার চালানো হচ্ছে। পুলিশের প্রতি তার বার্তা, বি রাফ অ্যান্ড টাফ, সামটাইমস সফট, অর্থাৎ প্রয়োজনে ফোঁস করার নির্দেশ। এদিন কাদের নিশানা করতে চাইলেন মুখ্যমন্ত্রী? জি কর থেকে জয়নগর, 2 মাসের মধ্যে 2 নির্যাতিতার খুন ধর্ষণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবার থেকে আদালত, চিকিৎসক থেকে নাগরিক সমাজ। তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে পুলিশ বাহিনীকে। সেই বাজারে আলিপুর বডিগার্ড লাইনে দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে পুলিশকে ঢালাও সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী। তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বললো, ডোন্ট কেয়ার। রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার। যে কাজ করবে গালাগালি সেই খাবে, এটা আজকে কলিকালের নিয়ম। আর যে কাজ করবে না, কে তাকে গালাগালি দেবে?
তারা নাকি সমাজের বড় বড় ত্রাতা, কেউ কেউ বড় ভাবছে তারা ভগবানের থেকেও বড়। সরাসরি নাম না করলেও মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিশানা আন্দোলনকারী চিকিৎসকরা কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আজকে সামাজিক জাগরণের জন্য আমরা এই আন্দোলনটা করছি, আজকে মানুষদের সাহস জোগানোর জন্য আমরা এই আন্দোলনটা করছি। তাই উনি আমাদের কথা শুনে উনি কেয়ার করুক কি উনি কেয়ার করুন না, আমরা এই আন্দোলন কিন্তু আমরা চালিয়ে যাব। রাজ্যের পুলিশ মন্ত্রী তথা চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীর এই ধরনের কথা উচিত নয়, বরং দায়িত্ব নেওয়া উচিত ছিল এবং এই দায়িত্ব কি করে বাস্তবের মাটিতে পালন করা যাবে তার কিছু দু এক লাইন বলতে পারতেন, যদিও বলার মুখ বোধহয় আর পুলিশ মন্ত্রীর নেই। আরজিকর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার অপসারণের দাবি করেছিলেন আন্দোলনকারী চিকিৎসকেরা। শাস্তিমূলক ব্যবস্থা না নিলেও বদলি করে দেওয়া হয় সিপিকে। সেই প্রসঙ্গ না টানলেও মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিনা অপরাধে শাস্তি দেওয়া যায় না। আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন, আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয়, তাদের সবাইকে সরিয়ে দিতে হবে। কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া দরকার, কিন্তু কেউ যদি বিনা অপরাধে অপরাধী হয় তাহলে যারা এই অপরাধটা করেছেন তাদের পানিশমেন্ট হবে। তো আমি অপেক্ষা করব সেদিনের জন্য। সবাইকে সরিয়ে দেওয়ার প্রশ্ন আমরা বলিনি, আমাদের খুব স্পেসিফিক বক্তব্য ছিল যদি কেউ অস্বচ্ছভাবে কাজ করেন তাহলে তাকে সেই পদ থেকে মানুষের আস্থা অনাস্থার প্রশ্নে তাকে সরিয়ে দিতে হবে। এই দাবি তো অন্যায্য নয়, উনি নিজেও পূর্ববর্তীকালে এটাকে বহু এরকম দাবি করেছেন। সরিয়ে দেওয়ার প্রশ্ন এখানে আসছে না, এখানে প্রশ্ন আসছে যে পুলিশ তার ডিউটিতে অনীহা প্রকাশ করছে, তার যথাযথ ডিউটি পালন করতে পারছে না, তার বিরুদ্ধে বিভাগীয় কি তদন্ত হচ্ছে, তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। যদি না পদক্ষেপ নয় তাহলে তো এই অরাজকতা বাড়তে থাকবে। শুধু সমালোচনা নয়, গত কয়েক মাসে জনরোষের মুখেও পড়তে হয়েছে পুলিশকে। বাঁশদ্রোণীতে 1 ঘন্টারও বেশি সময় পুলিশকে কাদা জলে দাঁড় করিয়ে রাখে উত্তেজিত জনতা। নবান্ন অভিযানে বিক্ষোভকারীদের ইটের আঘাতে জখম হন এক পুলিশ আধিকারিক। এতে পুলিশের মনোবল ধাক্কা খাচ্ছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। এই পরিস্থিতিতে পুলিশকে প্রয়োজনে রাফ অ্যান্ড টাফ হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। টেনে আনেন কথামৃতের বাণীও। আমার কথা বলছি না, রামকৃষ্ণ পরমহংসদেব যিনি আমাদের পথপ্রদর্শক আমি তার কথা বলছি। ঠাকুর বললেন, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি কিন্তু আমি তোমাকে ফোঁস করতে বারণ করিনি। কুল্লি কাজটা হ্যান্ডেল করতে হবে। ওপরে থাকবেন কুল আর ভেতরে থাকবেন বোল্ট, এটা মাথায় রাখতে হবে। বি রাফ অ্যান্ড টাফ অ্যান্ড সামটাইম বি সফট। আমরাও বলছি, জনগণও বলছে পুলিশকে বোল্ড হতে, কিন্তু কার সাথে এটা মনে হয় একটু গুলিয়ে ফেলা হচ্ছে। অপরাধীদের সাথে বোল্ড হন, যারা প্রকৃত অপরাধী, যারা অপরাধকে আড়াল করার চেষ্টা করছে তাদের সাথে বোল্ড হন। যারা অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নামছে তাদের প্রতি বোল্ড হতে বলছেন না তো? কোথাও একটা শুনে কীরকম যেন সেরকম মনে হচ্ছে, সেটা হলে তো খুবই দুঃখজনক। সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এইসব কথায় বিরক্ত প্রকাশ করেছেন, এইসব কথায় তারা বিব্রত হচ্ছেন। দয়া করে এই অশান্তির আগুন আর ছাড়াবেন না। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে বাংলার মানুষের আস্থা তার উপর থেকে উঠে গেছে, শুধুমাত্র কুর্সির মোহ, চেয়ারের মোহ তাকে রেজিগনেশন দিতে আটকাচ্ছে, আর কোনো কারণ নেই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বয়স নির্বিশেষে পথে নেমেছেন মহিলারা। দিনের পর দিন রাত দখল করেছেন। ঠিক এমনই এক পরিস্থিতিতে সাইবার অপরাধ দমনে মহিলাদের ওপরেই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী। যেসব মহিলারা সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ধরবেন তাদের জন্য পুরস্কারের কথা তিনি ঘোষণা করেন। দেওয়া হতে পারে চাকরিও। দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। পটাশপুরে মহিলা খুনেও ময়না তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে। ময়না তদন্তের পর দেহ নিতে অস্বীকার মৃতের ছেলের। ময়না তদন্ত নিয়ে কোন কারণে অসন্তোষ? কারণ দ্বিতীয়বার ময়না তদন্ত চাওয়া হচ্ছে। কাল কলকাতা হাইকোর্টে যাচ্ছে পটাশপুরে মৃতার পরিবার।